Hello students, my name is Somarnath Kaur. I'm the Concept Scissors YouTube চ্যানেলে ফিজিক্স ফ্যাকাল্টি। আজকে ক্লাস 12 এর সেমিস্টার 3 এর ইলেকট্রোস্ট্যাটিক্স এর লেকচার নাম্বার 3 নিয়ে এসেছি তোদের জন্য। আজকে আমরা কি জানবো এই লেকচারের মাধ্যমে? তড়িৎ দ্বিমেরু সম্পর্কে জানবো। দ্বিমেরুর অক্ষের উপর অবস্থিত কোনো বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য কি হয় সেটা জানবো। দ্বিমেরুর লম্ব সমদ্বিখণ্ডকের উপর অবস্থিত কোনো বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য কি হয়ে থাকে সেটা দেখব। আর কি দেখব? দ্বিমেরুর যে কোনো বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য কি হয় সেটা। তারপর আমরা যেখানটায় যাব এটা কমপ্লিট হবে, তার কোশ্চেন অ্যান্সার করব। তারপর সুষম তড়িৎ ক্ষেত্রে অবস্থিত একটি তড়িৎ দ্বিমেরুর উপর ক্রিয়াশীল যে টর্ক সেটা সম্পর্কে জানবো। এতটাই আজকের লেকচারে করাবো। আর আমি তোদেরকে কি করছি যে ভিডিওর যে লেন্থটা সেটা 50 মিনিট 1 ঘন্টার মতো রাখতে চাইছি, কারণ লেন্থি হয়ে গেলে তোদের পক্ষে একটু টানা অসুবিধা হয়। তাই আমি সপ্তাহে তোদের জন্য 2টো করে ফিজিক্সের লেকচার দেবো, ঠিক আছে? কিন্তু আমি যে লেন্থটা সেটা কম রাখবো। ওকে, চল আমাদের তাহলে আজকের ক্লাস শুরু হয়ে থাক। খাতা পেন তোরা বার করে নে। তো দেখ, তড়িৎ দ্বিমেরু ফার্স্টে আমরা যেটা জানবো, আগের লেকচারে আমরা কি জেনেছিলাম? আগের লেকচারে আমরা তড়িৎ বলরেখা সম্পর্কে জেনেছিলাম, সেইখানে সমস্ত কনসেপ্ট করেছিলাম। আজকে আমরা আর আগে ভেক্টর কুলম্বসের ল, তার ভেক্টর রূপ কি হয়ে থাকে, সমস্ত জিনিসগুলো জেনেছিলাম। আজকে আমরা শুরু করছি তড়িৎ দ্বিমেরু এর পরের টপিক। ওই টপিকটা তড়িৎ বলরেখার পরের যে টপিক হচ্ছে তড়িৎ দ্বিমেরু, অর্থাৎ ইলেকট্রিক ডাইপোল, যেটা ইংরেজিতে বলা হয়ে থাকে। তো যেটা এখানে লেখা আছে চুপচাপ তোরা খাতায় টুক। কি লিখেছে? দুটি সমমানের এবং বিপরীতধর্মী আধান ক্ষুদ্র দূরত্বের ব্যবধানে থাকলে সমস্ত সিস্টেমটিকে বলা হয় তড়িৎ দ্বিমেরু। স্যার কি বললেন আমরা তো কিছুই বুঝতে পারলাম না। দুটি সমমানের আধান, ধর এটা হচ্ছে একটা প্লাস কিউ আধান আর এটা হচ্ছে একটা মাইনাস কিউ আধান। এই আধানের এবং এই আধানের মান কি? কিউ। দুজনেরই মান সমান এবং বিপরীতধর্মী। এটা যদি প্লাস কিউ হয়ে থাকে, এটা মাইনাস কিউ। এবং এই দুটো আধান ক্ষুদ্র একটা ব্যবধান, যেমন আমরা ধরে নিচ্ছি এই যে ব্যবধানটা সেটা হচ্ছে ক্ষুদ্র ব্যবধানটা, সেটা হচ্ছে 2a। ক্ষুদ্র ব্যবধানে থাকলে এই যে গোটা সিস্টেমটা প্লাস কিউ মাইনাস কিউ 2a দূরত্ব যে ক্ষুদ্র ব্যবধানে থেকে যে সিস্টেমটা গঠন করছে সেটাকে আমরা তড়িৎ দ্বিমেরু বা ইলেকট্রিক ডাইপোল বলা হয়ে থাকে। বুঝতে পারলাম? চল, HCl যে অণু, হাইড্রোজেন ক্লোরাইডের যে অণু রয়েছে HCl, হাইড্রোজেন পরমাণু আমাদের এখানে রয়েছে, Cl পরমাণু আমাদের রয়েছে। এটা হচ্ছে হাইড্রোজেন পরমাণু, এটা হচ্ছে ক্লোরিন পরমাণু। তো হাইড্রোজেন, এরপর আমরা জানি যে কেমিস্ট্রিতে পড়েছি যে ক্লোরিনের ইলেকট্রোনেগেটিভিটি অর্থাৎ তড়িৎ ঋণাত্মকতার মান বেশি হয়ে থাকে। তাই কারণে কি হয়ে থাকবে, এরা তো বন্ধনে ইলেকট্রন দিয়েছিল, তো বন্ধনের যে ইলেকট্রন দিলে সেই বন্ধনের ইলেকট্রনগুলোকে ক্লোরিন পরমাণু নিজের দিকে বেশি পরিমাণে টানবে, অর্থাৎ এই ক্লোরিন পরমাণুর কাছে ডেল্টা নেগেটিভ চার্জ আসবে। এবং এই যে H প্লাস, তাহলে এর কাছ থেকে নিয়ে নিচ্ছে, তাহলে এই হাইড্রোজেন পরমাণুর কাছে কি হয়ে থাকবে, ডেল্টা প্লাস চার্জ আসবে। তো এবং এরা কি হচ্ছে, একটা ক্ষুদ্র ব্যবধানে থাকছে। তাহলে এই যে সমস্ত সিস্টেমটা, এই সমস্ত সিস্টেমটা একটা হচ্ছে কি তড়িৎ দ্বিমেরু গঠন করেছে। তাহলে বুঝলাম যে তড়িৎ দ্বিমেরুর সম্পর্কে। এরপর আমরা আসছি দ্বিমেরু ভ্রামকে। চল, দ্বিমেরু ভ্রামক বা ডাইপোল মুভমেন্ট। তো দ্বিমেরু ভ্রামক বা ডাইপোল মুভমেন্ট কাকে বলে, সংজ্ঞাটাকে নেয়। তড়িৎ দ্বিমেরুর যে কোনো একটি আধানের মান এবং তাদের মধ্যবর্তীকার দূরত্বের গুণফলকে বলা হয়ে থাকে দ্বিমেরু ভ্রামক। কি বললাম স্যার, কিছুই বুঝতে পারলাম না। চল, আমরা কি বলেছিলাম, তড়িৎ দ্বিমেরু বলতে প্লাস কিউ চার্জ আর এখানে স্যার মাইনাস কিউ চার্জ, এদের মধ্যবর্তী দূরত্ব যদি 2a হয়ে থাকে, এটাকে আমাদের বলেছিলাম তড়িৎ দ্বিমেরু বা ইলেকট্রিক ডাইপোল। তো এই ইলেকট্রিক ডাইপোলের যেটা মান সেটা কিভাবে নির্ণয় করব, সেটা এই দ্বিমেরু ভ্রামক বা ডাইপোল মুভমেন্ট দ্বারা নির্ণয় করা হয়ে থাকে। ডাইপোল মুভমেন্ট এটাকে পি চিহ্ন দ্বারা ডিনোট করা হয়ে থাকে, ডাইপোল মুভমেন্টকে পি চিহ্ন দ্বারা ডোনেট করা হয়ে থাকে। তো পি ইজ ইকুয়াল টু কি বলছে, তড়িৎ দ্বিমেরু যে কোনো একটি মান, তড়িৎ দ্বিমেরু যে কোনো একটি আধানের মান, তাহলে প্লাস কিউ আমরা ধরলাম আধানের মান, প্লাস কিউ হলে ওর মানটা নেবো, মাইনাস কিউ হলে মানটা নেবো, এবং তাদের মধ্যবর্তীকার দূরত্ব অর্থাৎ এই যে 2a, এই যে এদের গুণফল, এদের গুণফলকেই বলা হয়ে থাকে দ্বিমেরু ভ্রামক অর্থাৎ ডাইপোল মুভমেন্ট। এই ডাইপোল মুভমেন্টের অভিমুখ কোন দিকে হয়ে থাকে, ডাইপোল মুভমেন্টের অভিমুখ মানে এই ডাইপোল মুভমেন্টের যেটা দিক,
মানে পি ভেক্টর যেটা হয়ে থাকে, এটা যে এই এ ভেক্টরটা যেদিকে, অর্থাৎ এই যে এদের মধ্যবর্তীকার দূরত্ব, তো এই এ ভেক্টরটা যেদিকে হয়ে থাকে সেটাই পি ভেক্টরের অভিমুখ হয়ে থাকে, অর্থাৎ কিউ ইন্টু টু এ ভেক্টর। এ ভেক্টরের অভিমুখ যেটা হয়ে থাকে সেটাই হচ্ছে পি ভেক্টরের অভিমুখ হয়ে থাকে। এরপর আমরা বলবো স্যার এ ভেক্টরের অভিমুখটা কোন দিকে হয়ে থাকে, এটা তো একটা কোশ্চেন আসবে, অর্থাৎ এরপর যে পয়েন্টটা কর সেটা হচ্ছে দিক। দিক লেখ দ্বিমেরু ভ্রামকের দ্বিমেরু ভ্রামকের দিক কোন দিকে হয়ে থাকে? ঋণাত্মক দিক থেকে ধনাত্মক দিকে, ঋণাত্মক আধান থেকে ধনাত্মক আধানের দিকে। বুঝলাম? আধানের দিকে। ওকে, তাহলে এইটার অভিমুখ কোন দিকে হবে? এইটার অভিমুখ অর্থাৎ দ্বিমেরু ভ্রামকের অভিমুখ এই দিকে হয়ে থাকবে, যেহেতু ঋণাত্মক আধান থেকে ধনাত্মক আধান। আর এই যে এ ভেক্টরটার অভিমুখ এই দিকে হয়ে থাকে, এ ভেক্টরটা আমরা বলছি না, এই যে টু এ ভেক্টরটার অভিমুখ এই দিকে হয়ে থাকে। বুঝতে পারলাম? ওকে, তো দ্বিমেরু ভ্রামক বা ডাইপোল মুভমেন্টের আমরা মান দেখলাম, এই পি ইজ ইকুয়াল টু কিউ ইন্টু টু এ, এটাকে ঝাড়া মুখস্থ রাখতে হবে। এরপর আমরা দেখেছি একক জানবো, একক কি হয়ে থাকবে? তোরাই বল। সিজিএস পদ্ধতিতে একক, সিজিএস পদ্ধতিতে একক আধানের একক কি হয়ে থাকে? ইএসইউ আধান বা স্ট্যাট কুলম, এবং দূরত্বের একক কি হয়ে থাকে? সেন্টিমিটার। এসআই পদ্ধতিতে কি হয়ে থাকবে? এসআই পদ্ধতিতে স্যার কুলম হয়ে থাকবে, আর মানে আধানের একক কুলম এবং দূরত্বের একক কি হয়ে থাকবে? মিটার, কুলম মিটার। এরপর বল মাত্রা কি হয়ে থাকবে? মাত্রা, মাত্রা হচ্ছে আমাদের আধানের মাত্রা কি জানি? আইটি। আমরা অনেকবার দেখেছি যে আধানের মাত্রা আইটি হয়ে থাকে, আই ইন্টু টি। আই হচ্ছে আমাদের কারেন্টের মাত্রা, টি হচ্ছে সময়ের মাত্রা, কিউ ইজ ইকাল টু আই ইন্টু টি আমরা জানি, এবং এদের মধ্যবর্তীকার দূরত্ব অর্থাৎ এল। এগুলো কিন্তু এমসিকিউ টাইপের কোশ্চেনে কিন্তু আসবে। এরপর চল নেক্সট টপিকে চল। এরপরের যে টপিকটা, দ্বিমেরুর অক্ষের উপর অবস্থিত কোনো বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য আমরা নির্ণয় করব। তো দেখ, আগের দিন আমরা ইংরেজিতে কি লেখলে? ফিল্ড ইন্টেন্সিটি অ্যাট এ পয়েন্ট অন দ্য অ্যাক্সিস অফ এ ডাইপোল লিখেছো। চল, আমরা এর আগের দিন ইলেকট্রিক ফিল্ড অর্থাৎ তড়িৎ ক্ষেত্র প্রাবল্য সম্পর্কে জেনেছিলাম। তড়িৎ ক্ষেত্র প্রাবল্য সংজ্ঞাটা কি ছিল? যে একটি একক ধনাত্মক আধানের উপর কোন একটা আধান যে পরিমাণ বল প্রয়োগ করে সেটাকে আমাদের বলা থাকে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য অর্থাৎ ইলেকট্রিক ফিল্ড। আমাদের দ্বিমেরু, দ্বিমেরু বলতে আমরা কি বুঝেছি স্যার? একটা মাইনাস কিউ চার্জ থাকবে, একটা প্লাস কিউ চার্জ থাকবে, একটা মাইনাস কিউ চার্জ থাকবে, একটা প্লাস কিউ চার্জ থাকবে, এবং তারা একটা ক্ষুদ্র ব্যবধানে দূরত্ব থাকবে। সেই ক্ষুদ্র ব্যবধানটা আমরা কি ধরেছি? টুয়েলভ ধরেছি। এই যে ক্ষুদ্র দূরত্বের যে ব্যবধানটাকে, সেটা আমরা কি ধরেছি? টুয়েলভ ধরেছি। স্যার টুয়েলভ না ধরে এলও তো ধরতে পারি। হ্যাঁ, আমরা এল ধরতে পারি, কিন্তু আমাদের যে ফিজিক্সটাকে সহজ করার জন্য আমাদেরকে টুয়েলভ ধরতে হবে। বুঝতে পেরেছি? চল, এবং এদের দুজনের যে মধ্যবর্তী অংশ, মানে এইখান থেকে এইটার দূরত্ব এল, এই যে দূরত্বটাকে আমরা ও দিচ্ছি। ঠিক আছে? এবং আমরা কি বলেছি? যে দ্বিমেরু অক্ষের উপর, এটাকে দ্বিমেরু অক্ষ বলা থাকে, এটাকে দ্বিমেরু অক্ষ বলা থাকে। এই যে এরকম ভাবে যদি আমরা বিস্তৃত করি, সেটাকে দ্বিমেরু অক্ষ বলা থাকে। তাহলে এই অক্ষের উপর একটা অবস্থিত বিন্দু সি ধরলাম। সিতে কি রাখবো? যে বিন্দুতে আমরা তড়িৎ ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করব, এর আগের ক্লাসে কি বলেছিলাম? সেখানে একটা একক ধনাত্মক অর্থাৎ +1 কুলম আধান রয়েছে, সেটা আমরা ধরবো। ওকে, তাহলে এই যে দ্বিমেরুটা, তাহলে এই দ্বিমেরুটার যে দ্বিমেরু ভ্রামক অর্থাৎ ডাইপোল মুভমেন্ট, তার মান কি হয়ে থাকবে? তাহলে এই দ্বিমেরুটার দ্বিমেরু ভ্রামক এর মান হয়ে থাকবে দ্বিমেরু ভ্রামক অর্থাৎ ডাইপোল মুভমেন্ট কি হয়ে থাকে? পি। পি ইজ ইকাল টু কি হয়ে থাকবে? আধানের মান এবং তাদের মধ্যবর্তীকার দূরত্ব। হ্যাঁ, এরপর প্লাস কিউ আধানের জন্য সি বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কি হয়ে থাকবে? লেখ, প্লাস কিউ আধানের জন্য সি বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য কি? আমরা ধরছি স্যার E1। E1 এর ভ্যালু কি হয়ে থাকবে? আমরা জানি স্যার 1/4πε0 Q1। Q2 ভ্যালু তো এইটা। আর এইখান থেকে
এই প্লাস কিউ থেকে সি বিন্দুর যে দূরত্বটা, আর আমরা এখান থেকে একটা জিনিস ধরছি যে এই ও বিন্দু থেকে আর বিন্দু সি বিন্দু দূরত্ব স্যার আর ধরলাম, ও বিন্দু থেকে সি বিন্দুর যে দূরত্বটা সেটা আমরা কি ধরেছি আর 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 ও বিন্দু থেকে এই যে এই দূরত্বটা, ও বিন্দু থেকে এই দূরত্বটা, এর দৈর্ঘ্য এল, এইটা এল দিলে তো 2l হচ্ছে, এইটা এল, তাহলে এইটা গোটাটা আর, এইটা গোটাটা এল, তাহলে এইটার কত হয়ে থাকবে স্যার আর মাইনাস এল হবে না, এইটা আর, এইটা এল, তাহলে এটা কি হয়ে থাকবে আর মাইনাস এল, তাহলে লেখো আর মাইনাস এল তার হোল স্কোয়ার। স্যার কোন দিকে হয়ে থাকবে, প্লাস কিউ আধানের জন্য কোন দিকে হয়ে থাকবে, ও থেকে সি এর অভিমুখে, ইলেকট্রিক ফিল্ডের অভিমুখ কোন দিকে হয়ে থাকবে, ও থেকে সি এর অভিমুখে, ইলেকট্রিক ফিল্ড কোন দিকে বেরায়, এদিকে তো এর উপর যে বলটা ক্রিয়া করবে এদিকে তো ক্রিয়া করবে, ও থেকে সি এর অভিমুখে, এই প্লাস কিউ আধানের উপর এই যে ইলেকট্রিক মানে যেহেতু সমধর্মী আধান তাহলে কি করে পরস্পরকে রিপালশন করবে এবং ইলেকট্রিক ফিল্ডের অভিমুখ কি থাকবে ওসি অভিমুখে, বুঝতে পারলাম, ওসি অভিমুখে। ওকে চল, এরপর মাইনাস কিউ আধানের জন্য সি বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য, আমি ডট ডট করে দিচ্ছি, পরীক্ষার খাতায় এরকম ডট ডট করে লেখা চলবে না, ক্ষেত্র প্রাবল্য কি থাকবে E2 ইজিক্যাল টু কি থাকবে 1/4πε0 Q1 Q2 বাই আর স্কোয়ার হয়ে থাকবে। হ্যাঁ স্যার, এরপর Q1 এর ভ্যালু কত হয়ে থাকবে স্যার কিউ, হ্যাঁ আমরা মানটা আমরা কি করবো ডিরেকশনে, এই যে মানটা তুই বসাতেই পারিস, মাইনাস কিউ বসাতে পারি, আমরা ডিরেকশনটা আলাদা লিখে নেবো। দেখ জিনিসটা যেটা করছি আগে বুঝ দিয়ে, স্যার এখান থেকে মাইনাস কিউ থেকে সি বিন্দু দূরত্ব কত থাকবে, মাইনাস কিউ থেকে ও বিন্দু দূরত্ব কত এল, এই দূরত্বটা কত এল আমরা জানি, আগে বলে এসছি এখান থেকে এটার দূরত্ব এল, আর এইখান থেকে এটার দূরত্ব আর, তাহলে এইখান থেকে এটার দূরত্ব কত হয়ে থাকবে, এইখান থেকে এই দূরত্বটা হচ্ছে এল, এই ও বিন্দু থেকে সি বিন্দুর দূরত্বটা হচ্ছে আর, তাহলে এই মাইনাস কিউ বিন্দু থেকে সি বিন্দুর দূরত্ব কত হয়ে থাকবে আর প্লাস এল তার হোল স্কোয়ার হয়ে থাকবে। এটা স্যার কোন অভিমুখে হয়ে থাকবে, মাইনাস কিউ সি প্লাস সিতে কি রয়েছে +1 রয়েছে, অর্থাৎ এরা আকর্ষণ করতো, তাহলে কোন দিকের অভিমুখে হয়ে থাকবে সিও অভিমুখে, আমরা কি লিখতে পারি সিও অভিমুখে লিখতে পারি, তাহলে সি থেকে ও যেহেতু আকর্ষণ করছে, মাইনাস দিলে তখন আমরা ওসি অভিমুখেই লিখতাম, মাইনাস কিউটা যদি বসিয়ে দিতাম তাহলে ওসি অভিমুখেই লিখতাম, কিন্তু যেহেতু মাইনাস চিহ্নটা বসায়নি তাহলে ওর বিপরীত দিকে হয়ে থাকবে, তাহলে সিও অভিমুখে। বুঝতে পারছি জিনিসটা বোঝার একটু চেষ্টা কর, নিজে ভিডিওটা পজ করে আরেকবার দেখ, রিপ্লে কর, তখন বুঝতে পারবো। এরপর আমাদের লব্ধি ক্ষেত্র প্রাবল্য কি হয়ে থাকবে, সি বিন্দুতে লব্ধি ক্ষেত্র প্রাবল্য, লাইক সি বিন্দুতে লব্ধি, এই জিনিসটা বুঝে গেলে আর কিন্তু বুঝার নয়, তারপরে পুরোটাই ম্যাথমেটিক্স রয়েছে। সি বিন্দুতে লব্ধি ক্ষেত্র প্রাবল্য যেটা হয়ে থাকবে, অর্থাৎ ই নেট যেটা হয়ে থাকবে কত হয়ে থাকবে, কার ভ্যালুটা বেশি তুই আগে বল, E1 না E2 ভ্যালু বেশি হয়ে থাকবে, স্যার এইখানে যত কম হয়ে থাকবে তার ভ্যালু তত বেশি হয়ে থাকবে, তো অর্থাৎ নিচে যার ভ্যালু কম তার ইলেকট্রিক ফিল্ড বেশি, আর নিচে যদি ভ্যালু বেশি হয়ে থাকে তার ইলেকট্রিক ফিল্ড কম। এখানে যেহেতু আর এর সঙ্গে মাইনাস এল হয়েছে তার জন্য E1 এর ভ্যালুটা কি হয়ে থাকবে বেশি হয়ে থাকবে, আর এখানে প্লাস হয়েছে, তাহলে ই নেট যেটা হয়ে থাকবে সেটা হচ্ছে E1 মাইনাস E2 হয়ে থাকবে, E1 মাইনাস E2 হচ্ছে কি ওসি অভিমুখে এদিকে টানছে আর এদিকে সি অভিমুখে টানছে, অর্থাৎ নেগলেক্ট করছে, মাইনাস কিউ চার্জটা কি করছে নেগলেক্ট করছে, আর এটাকে কি করছে ইনক্রিজ করছে, আর E2 যে ইলেকট্রিক ফিল্ডটা সেটাকে ডিক্রিজ করছে, তাহলে E1 যে ইলেকট্রিক ফিল্ডটা সেটা ইনক্রিজ করছে লব্ধি ইলেকট্রিক ফিল্ডটাকে, আর E2 যে ইলেকট্রিক ফিল্ডটা সেটা ডিক্রিজ করছে। এরপর E1 এর ভ্যালু কিন্তু বলেছি 1/4πε0, তাহলে Q/4πε0 দুটা থেকে কমন যাবে না যাবে। এরপর আমরা লিখতে পারি এখানে কি রয়েছে 1/r - l তার হোল স্কোয়ার পড়ে রয়েছে, আর এখানে কি রয়েছে -1/r + l তার হোল স্কোয়ার পড়ে রয়েছে। ওকে, এরপর আমরা পিছনের পাতা যাচ্ছি, চল দেখ E = Q/4πε0, আমরা কি করব এলসিএম নেব, নিচে কি ছিল r - l তার হোল স্কোয়ার ছিল, উপরে কি ছিল আর একটা নিচে কি ছিল r + l তার হোল স্কোয়ার, এলসিএম নিলাম। এরপর কি লিখতে পারি
আর মাইনাস এল তার হোল স্কোয়ার থাকলে এখানে আর প্লাস এল তার হোল স্কোয়ার লিখবো, মাইনাস চিহ্ন দেবো, আর মাইনাস এল তার হোল স্কোয়ার দেবো। এই বেসিক ম্যাথমেটিক্সটা তোরা কিন্তু জানো। এরপর দেখ একটা আমরা সূত্র আনি, আমরা বেসিক ম্যাথমেটিক্সে তোদেরকে ক্লাস 11-এ করিয়েছি, এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার, এটা হচ্ছে 4ab সূত্র, বা তুই এটা ডাইরেক্ট ভেঙে নিতেও পারি। তাহলে কিউ বাই 4 পাই এপসাইলন নট, এইটা হচ্ছে কি 4ab সূত্র, তাহলে 4rl ডিভাইডেড বাই আর মাইনাস এল ইন্টু আর প্লাস এল, এটাকে আমরা লিখতে পারি নাকি দেখ আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার তার হোল স্কোয়ার, এরকম ভাবে লিখতে পারি না পারিনি, তোরা এটা একটু বল। এরপর দেখ আমরা লিখবো 1/4 এপসাইলন নট, কিউটা এর ভিতরে ঢুকাবো, তাহলে 2 ইন্টু কিউ ইন্টু 12 ইন্টু আর ডিভাইডেড বাই আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার তার হোল স্কোয়ার, এরকমটা লিখতে পারি না পারিনি বল। 2 ইন্টু কিউ ইন্টু 12, 2 দুগুণে 4, 4 কিউ কিউ এল এল আর আর সবই ঠিক আছে, হ্যাঁ স্যার লিখতে পারি, কই দিকটা কি পারি। চল এরপর আমরা কি জানি 1/4 এপসাইলন নট কিউ ইন্টু 12, এটাকে কি বলা থাকে পি বলা থাকে, তাহলে 2 ইন্টু পি ইন্টু আর, আমরা কি জানি যেহেতু লিখবি পি ইজ ইকুয়াল টু কিউ ইন্টু 12, আমরা আগেই বলেছি। তাহলে দেখ 2p আর ডিভাইডেড বাই আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার তার হোল স্কোয়ার, দেখ is equal to 1/4 এপসাইলন নট 2pr ডিভাইডেড বাই আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার তার হোল স্কোয়ার, এই সূত্রটা আমি বলতে পারলাম। ঠিক আছে, এরপর দেখ এই ফর্মটা তোদেরকে মনে রাখতে হবে, এই ফর্মেও কিন্তু কোশ্চেন থাকবে। এরপর দেখ আমরা কি বললাম যে আর এর দৈর্ঘ্যটা, আমরা এর আগে পিছনে পাতার উল্টায়, এখন যদি এই ও বিন্দু থেকে সি বিন্দুর দূরত্বটা অনেক বেশি হয়ে থাকে, অর্থাৎ আমরা বলতে চাইছি যে আর এর দৈর্ঘ্যটা যদি অনেক বেশি হয়ে থাকে, এই দৈর্ঘ্যটা তো ক্ষুদ্র, দুটি বিন্দু আধানের মধ্যে যে দূরত্বটা রয়েছে 12, এটা তো প্রচুরই ক্ষুদ্র। ও বিন্দু থেকে যদি সি বিন্দুর দূরত্বটা প্রচুর হয়ে থাকে, অর্থাৎ আর এর দৈর্ঘ্য এই এলটার দৈর্ঘ্য চাইতে প্রচুর যদি বেশি হয়ে থাকে, তখন কি ঘটনা দেখ আর এর দৈর্ঘ্যটা যদি এল এর দৈর্ঘ্যের চাইতে প্রচুর বেশি হয়ে থাকে, তখন আমরা লিখতে পারি আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ারকে পাই আর স্কোয়ারের সমান। কি বলতে চাইছি বুঝতে পারলাম? যদি আর এর দৈর্ঘ্যটা এল এর চাইতে প্রচুর বেশি হয়ে থাকে, মানে দেখ একটা প্রচুর বড় সমুদ্রে, আমরা যদি একটা সমুদ্র থেকে এক বালতি জল তুলে নিই, তাহলে সমুদ্রের জলের কি কিছু পরিবর্তন ঘটবে? কিছুই ঘটবে না। সেই একই রকম ভাবে আর স্কোয়ার থেকে যদি এল স্কোয়ার একটা প্রচুর ক্ষুদ্রতম, আর হচ্ছে একটা প্রচুর বড় নাম্বার আর স্কোয়ারটা, সেখান থেকে একটা ক্ষুদ্র নাম্বার এল স্কোয়ার যদি বিয়োগ করে দিই, তার কিন্তু কিছুই পরিবর্তন ঘটবে না, অর্থাৎ আর স্কোয়ারেই থাকবে। এই জিনিসটা তোকে বুঝতে হবে। তাহলে আমরা লিখতে পারি ই ইজ ইকুয়াল টু 1/4 এপসাইলন নট 2pr ডিভাইডেড বাই আর স্কোয়ার, তার কি রইবে হোল স্কোয়ার, আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার, সেটাকে আমরা আর স্কোয়ার লিখছি, তাহলে আর স্কোয়ার তার হোল স্কোয়ার। ওকে, তাহলে 1/, ইজ ইকুয়াল টু 1/, এটার মানটা এর মানটা, তাহলে দেখ ই ইজ ইকুয়াল টু 1/4 এপসাইলন নট 2p/r³, এই মানটাকে ইলেকট্রিক ফিল্ডের যে তড়িৎ দ্বিমেরুর অক্ষের উপর অবস্থিত
কোনো একটি আধানের জন্য কি তার ইলেকট্রিক ফিল্ড অর্থাৎ তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান কি হয়ে থাকবে 1/4πε0 2p/r3। এই সূত্রগুলোকে তোদেরকে বারবার লেখে লেখে মনে রাখতে হবে, পরীক্ষায় এই ডেরিভেশনটা তোদের আসতে পারে। তো তোদের যেহেতু এমসিকিউ টাইপ, তাহলে এখানে ডাইরেক্ট কোশ্চেন দিবে এটা। আর এই ইলেকট্রিক ফিল্ডের অভিমুখ কোন দিকে হয়ে থাকবে, ইলেকট্রিক ফিল্ডের যেটা অভিমুখ সেটা হয়ে থাকবে 1/4πε0 2p। পি ভেক্টরটার যেটা অভিমুখ অর্থাৎ ইলেকট্রিক ডাইপোলের যেটা অভিমুখ হয়ে থাকবে সেটাই হচ্ছে আমাদের ইলেকট্রিক ফিল্ডের অভিমুখ হয়ে থাকবে, অর্থাৎ ও থেকে সি অভিমুখে হয়ে থাকবে। তাহলে আমাদের এই মানটা এইটাকে ডাইরেক্ট মনে রাখতে হবে। ঠিক আছে, চল এরপর আমরা নেক্সট টপিকে যাই। এরপরে যে টপিকটা পয়েন্ট কর, দ্বিমেরুর লম্ব সমদ্বিখণ্ডকের উপর কোনো বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য, ফিল্ড ইন্টেন্সিটি অ্যাট এ পয়েন্ট অন দ্য বাইসেক্টর অফ এ ডাইপোল। কি বলতে আছে, মানে এটা কি, লম্ব সমদ্বিখণ্ডক দ্বিমেরুর কি বলতে আছে দেখ। আমরা কি বলেছিলাম যে এটা স্যার মাইনাস কিউ চার্জ, এটা স্যার প্লাস কিউ চার্জ হয়ে থাকে এবং এদের মধ্যবর্তী একটা দূরত্ব হয়ে থাকে, যে দূরত্বটাকে আমরা 2l বলা হয়ে থাকে। ওকে, এর মাঝের যে অংশটাকে সেটাকে আমরা ও বিন্দু নাম দিয়েছিলাম। এর লম্ব সমদ্বিখণ্ডক বলতে এই যে ডাইপোলটাকে আমরা সমান দুই ভাগে ভাগ করব লম্ব হবে, তাহলে এটা হয়ে থাকবে। এবং লম্ব সমদ্বিখণ্ডক বলতে এই যে এর যে সমান ভাগ করলাম, এই সি বিন্দুতে আমাদেরকে ক্ষেত্র প্রাবল্য লম্ব সমদ্বিখণ্ডকের উপর, এইটার লম্ব সমদ্বিখণ্ডক হচ্ছে কি লম্ব এর এই যে লাইনটা, এই লাইনটার উপর লম্ব কি ওসি, এই লাইনটার উপর লম্ব হচ্ছে কি ওসি, সেটা কি করেছে এই লাইনটাকে দুটা ভাগে ভাগ করেছে, এই একটা দৈর্ঘ্য এল, এই একটা দৈর্ঘ্য এল, এই গোটার দৈর্ঘ্য 2l। ওকে, এই ও বিন্দু থেকে সি বিন্দুর যে দূরত্ব সেটা স্যার কি হয়ে থাকবে, ও বিন্দু থেকে সি বিন্দুর দূরত্বটাকে আমরা ধরছি আর, তাহলে আমরা লিখছি যে ও থেকে সি বিন্দু যে দূরত্ব এটা হচ্ছে আর একক। ওকে, তাহলে দেখ, আর এইখানটাও আমরা একটা নাম দিয়ে দিচ্ছি, এর নাম দিচ্ছি এ, আর এই পয়েন্টটার নাম দিয়ে দিচ্ছি বি। এ থেকে সি বিন্দুকে আমরা যুক্ত করলাম, বি থেকে সি বিন্দুকে আমরা কি করলাম যুক্ত করলাম। দেখ, তাহলে আমাকে আগে যেমন আমরা লিখি দ্বিমেরু ভ্রামক, লেখ দ্বিমেরু ভ্রামক। এর ক্ষেত্রে দ্বিমেরু ভ্রামকের মান কি হয়ে থাকবে স্যার, দ্বিমেরু ভ্রামকের মান পি। পি ইজ ইকুয়াল টু স্যার কি একটা মান এবং তাদের মধ্যবর্তীকার দূরত্ব। হ্যাঁ স্যার। এরপর দেখ, এই যে প্লাস কিউ আধানের জন্য সি বিন্দুতে কি রয়েছে +1 কুলম্ব তো চার্জ রয়েছে। হ্যাঁ, তাহলে এই প্লাস কিউ আধানের জন্য সি বিন্দুতে যেটা তড়িৎ ক্ষেত্র প্রাবল্য, তাহলে প্লাস প্লাস রিপালশন করবে, তাহলে সেই যে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যটা লাগবে, ইলেকট্রিক ফিল্ডটা লাগবে, সেটা কোন দিকে ক্রিয়া করবে, এই দিকে ক্রিয়া করবে, অর্থাৎ এই লাইনটাতে ক্রিয়া করবে। এইটার ভ্যালু আমরা ধরছি E1, কি ধরলাম E1। ওকে, তাহলে প্লাস কিউ আধানের জন্য আমরা এখানে সব লিখে দিচ্ছি, প্লাস কিউ আধানের জন্য সি বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য, প্লাস কিউ আধানের জন্য সি বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য কি হয়ে থাকে E1 ধরলাম। E1 এর ভ্যালু স্যার কি হয়ে থাকবে 1/4πε0, 1/4πε0 প্লাস কিউ রয়েছে, তাহলে প্লাস কিউ দেবো বাই এইখান থেকে এটার ডিস্টেন্স, স্যার ডিস্টেন্সটা কি বিসি, তাহলে বিসি তার হোল স্কোয়ার লিখলাম। এবং এটা কোন দিকে অভিমুখে হয়ে থাকবে স্যার, বি থেকে সি ভেক্টরের অভিমুখে, অর্থাৎ এই দিকের অভিমুখে, অর্থাৎ বিসি ভেক্টর অভিমুখে। বুঝতে পারলাম, এটা ব্যাকেটে লিখে রাখ, কোন দিকে লিখলাম বিসি ভেক্টর অভিমুখে। এরপর দেখ, ক্যামেরাটা একটু গোলমাল ভাবে রাখা হয়েছিল, চল এরপর দেখ, খাতার একটু তুললাম উপর দিকে, মাইনাস কিউ আর E1 এর এটা অভিমুখটা লিখে দে। তাহলে মাইনাস কিউ আধানের জন্য সি বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য ক্রিয়া করবে, স্যার কোন দিকে ক্রিয়া করবে, ব্যাপারটা হচ্ছে এটা ক্ষেত্র প্রাবল্য। দেখ মাইনাস কিউ +1, তাহলে মাইনাসে প্লাসে কি করবে আকর্ষণ করবে, তাহলে এই দিকে নিশ্চয়ই ইলেকট্রিক ফিল্ডটা ক্রিয়া করবে মাইনাস কিউ আধানের জন্য। এটার মান ধরলাম E2, বুঝতে পারলাম, এটার ভ্যালু কত E2, তাহলে E2 ভ্যালু কত হয়ে থাকবে 1/4πε0 Q1 Q2 বাই আর স্কোয়ার। Q2 এর ভ্যালু কত 1, আর এর ভ্যালু কত এ থেকে সি এ, তাহলে এসি তার স্কোয়ার। কোন দিকে ক্রিয়া করছে সি থেকে
এর দিকে লিখবো। ওকে, এরপর দেখ বি বিন্দু থেকে সি বিন্দু দূরত্ব এবং এ বিন্দু থেকে সি বিন্দু দূরত্ব কি সমানই ধরা হয়েছে। তাহলে লেখ যেহেতু বি বিন্দু থেকে সি বিন্দু দূরত্ব অর্থাৎ বিসি এবং এ বিন্দু থেকে সি বিন্দু দূরত্ব অর্থাৎ এসি, বিসি ইজ ইকুয়াল টু এসি, সুতরাং আমরা লিখতে পারি ইলেকট্রিক ফিল্ড 1, সবেই তো একই, মানে ইলেকট্রিক ফিল্ডের 1 এর যেটা মানটা অর্থাৎ ম্যাগনিটিউডটা এবং E2 ইলেকট্রিক ফিল্ডের যেটা ম্যাগনিটিউড সেটা সমান। হ্যাঁ স্যার। এরপর দেখ E1 আর এটা হচ্ছে E2। এরপর দেখ আমরা স্যার এর লব্ধি ক্ষেত্র প্রাবল্যটা কিভাবে নির্ণয় করব। আমরা দেখ এই কোণটা থিটা ধরলাম, তাহলে এই কোণটাও কি হয়ে থাকবে থিটা হয়ে থাকবে, থিটা হবে না, হবে না। এরপর যদি আমরা দেখি এরকম ভাবে টানি তাহলে কি হয়ে থাকবে, এই কোণটা যদি থিটা হয়ে থাকে এই কোণটাও থিটা হয়ে থাকবে, কারণ কি স্যার একান্তর কোণ, বাদ তো সেই এটা একান্তর কোণ হয়ে থাকবে। আবার এই কোণটা যদি থিটা হয় এই কোণটাও, তাহলে এই যে এইটার ক্ষেত্রে কি হয়ে থাকবে, এই কোণটা যদি থিটা হয়ে থাকে দেখ এরকম, এটা তো এই অ্যাক্সিসের সঙ্গে এই যে এ থেকে বি এর সমান্তরাল, তো এইটা এ থেকে বি এর সমান্তরাল, তো এই যে এইটা বুঝতে পারছো, এ থেকে বি এর সমান্তরাল তো এইটাই। তাহলে আর এইটা তো বুঝতে পারছো যে বি থেকে যে সি বিন্দুটা এরকম ভাবে যাচ্ছে, তাহলে এই কোণটা যদি থিটা হয় তাহলে এই কোণটাও তো থিটা হবে না, এই কোণটা থিটা হলে এই কোণটা থিটা হচ্ছে একান্তর কোণের কারণে। আর এইটা এই যে বাহুটা আর এই বাহুটা পরস্পর সমান্তরাল, এই দুটা দৈর্ঘ্য পরস্পর সমান্তরাল, আর এই কোণটা একই রকম ভাবেই তো গঠন করছে, এই কোণটা যদি থিটা হয় এই কোণটাও তো থিটাই হবে। ক্লাস 11 আমি বেসিক ম্যাথমেটিক্সের লেকচারে কিন্তু বলেছি। তাহলে দেখ আমরা এরপর উপাংশে তো ভাঙতে শিখেছি, E1 এর ম্যাগনিটিউড E2 এর ম্যাগনিটিউড সমান, তাহলে E1 এই যে এইটা আমরা যদি ভাঙি, তাহলে E1টাকে যদি ভাঙি তাহলে এদিকে একটা উপাংশ হয়ে থাকবে এদিকে একটা উপাংশ হয়ে থাকবে, তাহলে এদিকের উপাংশটা কি হয়ে থাকবে E1 cos থিটা, তাহলে E1 cos থিটা এদিকের উপাংশটা, আর এই উপাংশটার ভ্যালু কত হয়ে থাকবে E1 sin থিটা, E1 sin থিটা লিখলাম, এই যে এই দিকের উপাংশটা এই উপাংশটা। এবার E2 এর জন্য এদিকের একটা উপাংশ কি করবে যেটার ভ্যালু হচ্ছে কত E2 cos থিটা, যেটা অনুভূমিক উপাংশ, আর এর যে উলম্ব উপাংশটা সেটা এদিকে কি করবে যেটার ভ্যালু হচ্ছে কত E2 sin থিটা। এরপর কি বলেছি E1 এর ভ্যালু আর E2 এর ভ্যালু সেম আর থিটার ভ্যালুও সেম, তাহলে E1 sin থিটা আর E2 sin থিটা পরস্পর ক্যান্সেল আউট করতে যাচ্ছে, অর্থাৎ ওই যে উলম্ব উপাংশগুলা পরস্পর ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। হ্যাঁ স্যার, উলম্ব উপাংশগুলো পরস্পর ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। তাহলে যেটা নেট লব্ধি পাবো, তোরা এখানটা বুঝতে পারলে কি, চল আমি তোদেরকে একটু ভালো করে বুঝিয়ে দিই। দেখ বুঝতে পেরেছো আশা করি, এখানটা আরেকবার পজ করে দেখবি, অবভিয়াসলি বুঝতে পারবি। উলম্ব উপাংশ এবং অনুভূমিক উপাংশের ব্যাপারটা তোরা যদি বুঝতে পারিস, যদি তোরা ভেক্টর উপাংশ নিতে পারিস, না হলে আমি ভেক্টরের লেকচার দেবো একটা ওয়ান শট, তোরা ক্লাস 11-এ যাবে, এই লেকচারটার পরেই যাবে ক্লাস 11-এর একটা লেকচার, সেখানে তোরা ভেক্টরটা পুরোটা দেখে নিতে পারিস, কারণ ভেক্টর প্রচুর ইম্পর্টেন্ট। ঠিক আছে, ওটা আমি ইংরেজিতেই দিই। তো ভেক্টর প্রচুর ইম্পর্টেন্ট, তোরা ভেক্টরের ক্লাসটা করে নিবি, একটা ওটা মিনিমাম 2 থেকে 2.5 ঘন্টার লেকচার যাবে, পুরো ভেক্টরের উপাংশ ভেক্টর জিনিসটা কি সমস্ত জিনিসটা খুব ভালোভাবে কনসেপ্ট ক্লিয়ার করা থাকবে ওই লেকচারটাই। ওকে চল, তাহলে লব্ধি প্রাবল্য কি লিখবো ই লিখবো, ই ইজ ইকাল টু কোথায় থাকছে এই উপাংশ E1 sin থিটা E2 sin থিটা স্যার কেটে যাচ্ছে, তাহলে E1 cos থিটা আর E2 cos থিটা রয়েছে এবং একই দিকে রয়েছে, তাহলে E1 cos থিটা প্লাস E2 cos থিটা, আর E1 এর ভ্যালু E2 এর ভ্যালু সমান, তাহলে যে কোনো একটা লিখতে পারি, তাহলে 2E1 cos থিটা লিখতে পারি। হ্যাঁ স্যার, 2E1 cos থিটা লিখতে পারি। এরপর দেখ, এরপর আমি তোদেরকে কি করতে হবে, তোরা এতটা পর্যন্ত নোটস কর, নোটস না করলে তোরা কিন্তু বুঝতে পারবি না। 2E1 cos থিটা, চল এবার পরের পাতা যাই। আমি একটা জায়গায় খাতায় ছবিটা এঁকে রেখেছি, কারণ আমি তো খাতাটা পাল্টি তোকে বারবার দেখাতে পারবো না, তার জন্য আমি খাতায় ছবিটা রেখে রেখেছি এবং ছবিটা দেখে দেখে বলছি, আর তোরা তোদের কি করবি একটা পুরো পেজে করবি,
তোদের খাতাটার পাশেই ছবিটা থাকবে, তাহলে ছবিটা দেখবি আর বুঝবি। তাহলে আগের ইয়াটাই দেখ 2e1 cos θ লিখেছিলাম। এবার e1 এর ভ্যালু দেখ কি হয়ে থাকবে। e1 এর ভ্যালু আমরা জানবো 1 আগে লিখে রেখেছিলাম e1 এর ভ্যালু 1/4 পাই এপসাইলন নট কিউ বাই বিসি তার হোল স্কয়ার লিখেছিলাম। হ্যাঁ, আর cos θ যেমন রয়েছে সেরকম লিখেছি। ওকে, এরপর দেখ বিসির ভ্যালুটা তোরা ছবিটাতে দেখ, বি থেকে সি এর যেটা আমরা ভ্যালুটা দেখবো সেটা হচ্ছে দেখ ও থেকে বি এর যে দৈর্ঘ্য, ও থেকে বি এর যেটা দৈর্ঘ্য সেটা কত হয়ে থাকবে এল। ও থেকে বি এর দৈর্ঘ্য যেটা হয়ে থাকবে সেটা হচ্ছে এল। আর ও থেকে সি এর দৈর্ঘ্য যেটা সেটা কত আর। তাহলে আর এটার মধ্যে আর ও বি আর ও সি যে লম্ব সমদ্বিকোণ অর্থাৎ ওই কোণটা কত 90 ডিগ্রি। তোরা বুঝ, ছবিটা দেখে দেখে বুঝ, আমরা নাহলে পাতাটা উল্টাচ্ছি, পাতাটা উল্টিয়ে তোদেরকে বুঝাচ্ছি। দাঁড়া দেখ কি বলেছিলাম, ও থেকে বি এর দৈর্ঘ্য স্যার কত এল আমরা জানি, আর ও থেকে সি বিন্দুর দৈর্ঘ্য, এখানে সি বিন্দু রয়েছে, সি বিন্দুর দৈর্ঘ্য কত স্যার আর আমরা জানি। তাহলে বি থেকে সি এর দৈর্ঘ্য কত থাকবে স্যার, বি থেকে সি এর দৈর্ঘ্য থাকবে √অফ এল স্কোয়ার প্লাস আর স্কোয়ার। হ্যাঁ স্যার, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি বিসি তার হোল স্কোয়ারের দৈর্ঘ্য কত থাকবে, বিসি তার হোল স্কোয়ারের দৈর্ঘ্য থাকবে এল স্কোয়ার প্লাস আর স্কোয়ার। সিম্পল। চল তাহলে দেখ বিসি তার হোল স্কোয়ারের দৈর্ঘ্য আমরা বলে দিলাম, কি বলেছিলাম বিসি তার হোল স্কোয়ারের দৈর্ঘ্য আমরা তোদেরকে বললাম যেটা হচ্ছে আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার। এরপর কস থিটা, যে কোনো একটা ধর থিটা কোণ, কস থিটা সমান কি হয়ে থাকে স্যার ভূমি বাই অতিভুজ হয়ে থাকে। ভূমির দৈর্ঘ্য কি দেখ, আমি পিছনটাই লিয়ার দেখ বললাম কি কস থিটা সমান ভূমি বাই অতিভুজ হয়ে থাকে। তাহলে দেখ এইটার ক্ষেত্রে ভূমি হচ্ছে কত এইটা, যার দৈর্ঘ্য এল, তাহলে কস থিটা সমান ভূমি বাই অতিভুজ যার দৈর্ঘ্য এল। অতিভুজের দৈর্ঘ্য কত এইটা, এই যে বি থেকে সি বিন্দু দূরত্ব কত বলেছি, বি থেকে সি বিন্দু দূরত্ব √অফ এল স্কোয়ার প্লাস আর স্কোয়ার, √অফ এল স্কোয়ার প্লাস আর স্কোয়ার। চল পিছনে পাতা আছে। তাহলে cos θ সমান কি বললাম, cos θ সমান যেটা আগের ইয়াতে দেখালাম সেটা এল বাই √অফ আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার হয়ে থাকে। হ্যাঁ স্যার, তাহলে দেখ 2/4 পাই এপসাইলন নট কিউ, বিসির দৈর্ঘ্য কি বলেছি, বিসি তার হোল স্কোয়ার দৈর্ঘ্য স্যার আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার। সিম্পল। cos θ ভ্যালু কত বলেছি এল বাই √অফ আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার। হ্যাঁ স্যার, এরপর দেখুন 1/4 পাই এপসাইলন নট কিউ ইন্টু 2l লিখতে পারি না পারিনি বলবেন, আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার, এইটার মাথায় কি রয়েছে 1 রয়েছে, আর এটার মাথায় হাফ অর্থাৎ 3/2 লিখতে পারি। আর কিউ বাই 2l কে আমরা আগে কি বলেছি পি বলেছি, তাহলে 1/4 পাই এপসাইলন নট পি বাই আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার টু দি পাওয়ার 3/2। দেখ এইটাই হচ্ছে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু, আর এইটার ভ্যালু তোদেরকে ভালো করে মনে রাখতে হবে, ই ইজ ইকুয়াল টু 1/4 পাই এপসাইলন নট পি বাই আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার টু দি পাওয়ার 3/2। আগেরটাই যেমন বলেছিলাম ই এর ভ্যালুটা হয়েছিল ই ইজ ইকুয়াল টু 1/4 পাই এপসাইলন নট 2 পি আর ডিভাইডেড বাই আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার তার হোল স্কোয়ার। এটা তো তোকে মনে রাখতে হবে ই ইজ ইকুয়াল টু 1/4 পাই এপসাইলন নট 1/4 পাই এপসাইলন নট উপরে থাকবে পি ডিভাইডেড বাই আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার টু দি পাওয়ার 3/2। বারবার খাতায় লিখে লিখে তোদেরকে কিন্তু প্র্যাকটিস করতে হবে এগুলো। বারবার যদি খাতায় লিখে লিখে যদি প্র্যাকটিস না করিস তো তোদের সমস্যা হবে, কিন্তু পরীক্ষায় কিন্তু মাথায় আসতে এই সূত্রগুলো প্রচুর তোরা ডেরিভেশন করতে পারবি না। এখানে তোদেরকে ডেরিভেশন করে বোঝানো হচ্ছে মেনলি তোদেরকে দেখ ফিজিক্স তো আলটিমেটলি বুঝতেই হবে, যদি অ্যাডভান্স লেভেলে তোদেরকে এরকম ডেরিভেশন করে করেই বুঝতে হবে অ্যাডভান্স লেভেলে যদি ফিজিক্স পড়িস। বাট নিট লেভেল আমি এতটা পর্যন্ত তোকে গ্যারান্টি দিতে পারি, নিট লেভেল ওয়েস্ট বেঙ্গল যেই লেভেলও বলতে পারিস, মানে তোর ক্র্যাক হওয়ার জন্য, ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গল যেই লেভেল এবং বোর্ড লেভেল। তো সূত্রর উপর বেশি জোর দে, আর কনসেপ্ট মিনিমাম ওইটার মিনিংটা কি বলতে চাইছে, ওই জিনিসটার ঘটনাটা কি ওইটার জানলেই হবে। তোকে ডেরিভেশন জানতেই হবে তার কিন্তু কিছু মানে নেই, সূত্র যদি ঠিকঠাক অ্যাপ্লিকেশন করতে পারো ব্যাস এনাফ, বুঝলি। সিরিয়াসলি আমি বলছি তো নিট লেভেল পর্যন্ত না সূত্র যদি অ্যাপ্লিকেশন ঠিকঠাক তোরা করতে জানিস তো ব্যাস, ওর চাইতে বেশি তোদেরকে জানার প্রয়োজন নেই, ওইটাই এনাফ, ঠিক আছে। চল ইজ ইকুয়াল টু 1/4 পাই এপসাইলন নট পি, আর এই দিক উপরে রয়েছে পি ডিভাইডেড বাই আর স্কয়ার প্লাস এল স্কয়ার টু দি পাওয়ার 3/2। ওকে, এরপর দেখ, এরপর আমরা আগেটাই যেমন বলেছিলাম যে আর এর দৈর্ঘ্যটা যদি এল এর চাইতে অনেক বেশি হয়ে থাকে,
যেমন আমরা অক্ষের উপর যখন ক্যালকুলেশন করেছিলাম, যে বলেছিলাম যে আর এর দৈর্ঘ্য যদি এল এর চাইতে প্রচুর বেশি হয়ে থাকে, তখন কি বলেছিলাম আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ারকে আর স্কোয়ার বলতে পারি। সেরকমই আর স্কোয়ার প্লাস এল স্কোয়ারকেও আমরা প্রায় আর স্কোয়ারই বলতে পারি, কারণ একটা কি বিরাট বড় সংখ্যা, আর তো প্রচুর বড়, তো সেখান থেকে এল স্কোয়ার যোগ কর বা এল স্কোয়ার বিয়োগ কর, সেটা আর স্কোয়ারেই থাকবে। তখন ই ইজ ইকাল টু আমরা কি লিখবো, 1/4 পাই এপসাইলন নট পি ডিভাইডেড বাই আর স্কোয়ার প্লাস এল স্কোয়ারের ভ্যালু কি লিখবো, আর স্কোয়ার টু দি পাওয়ার 3/2, 2 কাটবে, তাহলে ই এর ভ্যালু কত থাকবে, 1/4 পাই এপসাইলন নট পি বাই আর কিউব। এইটা হচ্ছে আলটিমেটলি সূত্র, যেটা তোদেরকে ভালো করে মনে রাখতে হবে। আর আগের জায়গায় কি বলেছিলাম, ই ইজ ইকাল টু 1/4 পাই এপসাইলন নট 2p বাই আর কিউব, যেটা অক্ষের উপর অবস্থিত হয়ে থাকে এক্সিয়ালে, সেটা হচ্ছে ই ইজ ইকাল টু 1/4 পাই এপসাইলন নট 2p বাই আর কিউব। আর যেটা লম্ব সমদ্বিখণ্ডকের উপর ইলেকট্রিক ফিল্ড হয়ে থাকে তড়িৎদ্বিমেরুর, কোনো তড়িৎদ্বিমেরুর লম্ব সমদ্বিখণ্ডকের উপরে যেটা হয়ে থাকে, ইজ ইকাল টু 1/4 পাই এপসাইলন নট p বাই আর কিউব। এরপর স্যার ডিরেকশন কি হচ্ছে, যে আমরা ছবিটাতে দেখেছিলাম, ছবিটাতে দেখেছিলাম যে তড়িৎদ্বিমেরু অভিমুখ কি হয়ে থাকে, মাইনাস কিউ থেকে প্লাস কিউ দিকে, কিন্তু ইলেকট্রিক ফিল্ড কিন্তু ক্রিয়া করছে প্লাস কিউ থেকে মাইনাস কিউ দিকে, অর্থাৎ ডাইপোল মুভমেন্টের অর্থাৎ তড়িৎদ্বিমেরু ভ্রামকের যেটা দিক হয়ে থাকে তার উল্টো দিকে আমাদের কি হয়ে থাকে, ইলেকট্রিক ফিল্ডের অভিমুখ হয়ে। চল তাহলে সেটা আমরা লিখে নিই। তাহলে ইলেকট্রিক ফিল্ডের অভিমুখ যেটা হয়ে থাকবে ই, সেটা হচ্ছে কি নেগেটিভ সাইন অফ 1/4 পাই এপসাইলন নট পি বাই আর কিউব, অর্থাৎ পি এর যেটা অভিমুখ হয়ে থাকে তার উপর দিক উল্টা দিক, অর্থাৎ মাইনাস আগে লাগিয়ে দিলাম। ওকে, চল এটা হচ্ছে মনে রাখবো, এটা হচ্ছে কি তড়িৎ দ্বিমেরুর লম্ব সমদ্বিখণ্ডকের উপর এটা ইলেকট্রিক ফিল্ড হয়ে থাকে। এরপর দেখ আমরা একটা জিনিস দেখলাম যে অক্ষের উপর যেটা ইলেকট্রিক ফিল্ড হয়ে থাকে কত, তড়িৎ দ্বিমেরু অক্ষের উপর যেটা ইলেকট্রিক ফিল্ড, অক্ষের উপর ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু কত হয়ে থাকে, অক্ষের উপর ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু 1/4 পাই এপসাইলন নট 2p বাই আর কিউব বলেছিলাম। আর লম্ব সমদ্বিখণ্ডকের উপর এই দুটো তো তোকে মনে রাখতে হবে ভালো করে, লম্ব সমদ্বিখণ্ডকের উপর এইগুলো মনে রাখতেই হবে, যে একবারে রাখতে হবে এই সূত্রটা বা এর আগের যে সূত্র ইজ ইকুয়াল টু 1/4 পাই এপসাইলন নট 2p আর ডিভাইডেড বাই আর স্কয়ার মাইনাস এল স্কয়ার টু দি পাওয়ার হোল স্কয়ার, বা এই সূত্রটা ইজ ইকুয়াল টু 1/4 পাই এপসাইলন নট p ডিভাইডেড বাই আর স্কয়ার প্লাস এল স্কয়ার টু দি পাওয়ার 3/2, এগুলো মনে রাখতে হবে, ইম্পর্টেন্ট, প্রচুর ইম্পর্টেন্ট ডেরিভেশনের ক্ষেত্রে। ওইটা থেকে এটা আসছে, এটা একটা স্পেশাল কেস হচ্ছে, এটা যদি আর এর ভ্যালুটা এল এর চাইতে বেশি হয়ে থাকে, যদি স্পেশাল কেস, এই স্পেশাল কেসটা দিয়ে কোশ্চেন জিজ্ঞাসা করে, তো তোদেরকে ফাইনালি এটা মনে রাখতে হবে, আর এটাকেও তোদেরকে ঝাড়া মনে রাখতে হবে। তো লম্ব সমদ্বিখণ্ডকের উপর ইলেকট্রিক ফিল্ড কি হয়ে থাকবে, 1/4 পাই এপসাইলন নট পি বাই আর কিউব হয়ে থাকবে, 1/4 পাই এপসাইলন নট পি বাই আর কিউব হয়ে থাকবে। তাহলে আমাদেরকে দুটো সূত্র ঝাড়া মনে রাখতে হবে। এরপর দেখ এই দুটো সূত্রের মধ্যে একটা টেন দেখতে পাচ্ছ যে কি হয়ে থাকবে, মানে যেটা অক্ষের উপর হয়ে থাকে না, সেটা হচ্ছে 2 লম্ব, অর্থাৎ তড়িৎ দ্বিমেরুর যেটা অক্ষের উপর ইলেকট্রিক ফিল্ড, অক্ষের উপর ইলেকট্রিক ফিল্ড সেটা হচ্ছে 2 লম্ব সমদ্বিখণ্ডকের উপর ইলেকট্রিক ফিল্ড। দেখতে পাচ্ছি জিনিসটা, দেখ খণ্ডকের উপর ইলেকট্রিক ফিল্ড, অক্ষের উপর যেটা ইলেকট্রিক ফিল্ড সেটা হচ্ছে 2 লম্ব সমদ্বিখণ্ডকের উপর ইলেকট্রিক ফিল্ড। বুঝতে পারলাম স্যার? হ্যাঁ, দেখতে পাচ্ছি যে অক্ষের উপর যেটা ইলেকট্রিক ফিল্ড হয়ে থাকে সেটা 2 লম্ব সমদ্বিখণ্ডকের উপর ইলেকট্রিক ফিল্ড হয়ে থাকে, এটাও মনে রাখবো ছাড়া। ঠিক আছে, চল একটা কোশ্চেন করা যাক। কোশ্চেনটা হচ্ছে দ্বিমেরু অক্ষটাকে প্রান্ত এরকম ভাবে লেখা আসতে পারে, প্রান্তে, এবং লম্ব সমদ্বিখণ্ডক, অর্থাৎ এই লম্ব সমদ্বিখণ্ডক না বলে বিষুব বা পার্শ্বে অবস্থান, এটাও বলতে পারে। এর কোনো বিন্দুতে ক্ষেত্রফল যথাক্রমে E1 ও E2 হলে E1 এবং E2 মধ্যে কি রিলেশন, এই চারটা অপশনের মধ্যে কোনটা হবে সেটা দেখ। আমরা কি বলেছি যে দ্বিমেরু অক্ষের উপর অবস্থিত ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু কি হয়ে থাকবে, 1/4 পাই এপসাইলন নট 2p বাই আর কিউব হয়ে থাকে। হ্যাঁ স্যার। আর কি বলেছে, লম্ব সমদ্বিখণ্ডকের উপর যেটা বলেছি E2, অর্থাৎ বিষুব বা পার্শ্ব অবস্থানে 1/4 পাই এপসাইলন নট p বাই আর কিউব। ডিরেকশনে এসে কি তাইসে, ডিরেকশনের কোনো ভ্যালু দরকার নেই। তাহলে E2 ইজ ইকুয়াল টু কি লিখতে পারি,
E1 ইজ ইকুয়াল টু, এরপর E1 এর ভ্যালু কি লিখতে পারি? E1 এর ভ্যালু 2 ইন্টু E2 লিখতে পারি, সিম্পল। তাহলে E1 ইজ ইকুয়াল টু 2 ইন্টু E2। E1 এবং E2 এর মধ্যে সম্পর্ক এটা, অর্থাৎ ফার্স্টের যে আমাদের আনসারটা হয়ে থাকে। চল নেক্সট টপিকে আমরা যাই। চল, দ্বিমেরু যে কোনো বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য পয়েন্ট কর। ফিল্ড ইন্টেন্সিটি অ্যাট এনি পয়েন্ট ডিউ টু ডাইপোল। ওকে, চল দেখ আমরা কি লিখলাম। এখানে স্যার মাইনাস কিউ চার্জ রয়েছে, এখানে স্যার প্লাস কিউ চার্জ রয়েছে। এটা হচ্ছে এ বিন্দু, এটা হচ্ছে বি বিন্দু, এবং এদের মধ্যবর্তীকার ডিস্টেন্স 12 আমরা যেমন ধরি। ওকে, তাহলে আর এটা হচ্ছে ও বিন্দু, মানে যে মধ্যবিন্দু। তাহলে এখানে আমাদেরকে বল যে ইলেকট্রিক ডাইপোল মুভমেন্ট অর্থাৎ তড়িৎ দ্বিমেরু ভ্রামকের অভিমুখ কোন দিকে? মাইনাস কিউ থেকে প্লাস কিউ থেকে, অর্থাৎ এই দিকে। এটার ভ্যালু কি? আমরা পি ধরছি। এর উপর যে কোনো একটা অবস্থিত বিন্দু, এইখানে অ্যাট এনি পয়েন্ট, এইটা আমরা ধরলাম সি বিন্দু ধরলাম, এবং এই ও থেকে সি বিন্দু যেটা দূরত্ব সেটা আমরা আর ধরছি। ও থেকে সি বিন্দু দূরত্ব আর ধরছি, এবং এই পিটা এই ও থেকে সি এর সঙ্গে থিটা কোণ করেছে। তাহলে দেখ একটা জিনিস বোঝার চেষ্টা করবি। তাহলে ও থেকে বি পর্যন্ত, ও থেকে বি এর পি কিয়া করছে, অর্থাৎ আমাদের ইলেকট্রিক ডাইপোল মুভমেন্ট কিয়া করছে। পি এর অভিমুখ এদিকে, পি এর অভিমুখ এদিকে। ওকে, তাহলে পি আর এইটা ও সি, আর এরকম ভাবে এটা লম্বটা আমাদেরকে আগে জানতে ভালো করে, যে এই ওসি আর একটা বাহু টান যেটা পরস্পর লম্ব হবে, এইটা এই বাহুটা, এই ওসি আর এইটা এরা পরস্পর লম্ব। এটা মনে করতে হবে যে লম্ব তোরা ডাইরেক্ট যে একবারে 90 ডিগ্রি, মানে এই যে অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি যাতে হয় সেরকম ভাবে তোরা কিন্তু টানলি। আমার এটা 90 ডিগ্রি হয়নি, কিন্তু এটা 90 ডিগ্রি। মনে কর এই অ্যাঙ্গেলটা পুরোটা 90 ডিগ্রি, এই যে এই ওসি আর এই ও থেকে এই যে বাহুটা আছে এরা পরস্পর 90 ডিগ্রি। আর আমরা কি বলেছি, এইদিকে স্যার পিটা কিয়া করছে, অর্থাৎ ইলেকট্রিক ডাইপোল মুভমেন্ট কিয়া করছে। তাহলে পি এর এই দিকের যে অভিমুখ সেটা কোন মান কত থাকবে? এই দিকের যে অভিমুখ এটার মান হয়ে থাকবে পি কস থিটা, আর এই দিকের যে এটা মান হয়ে থাকবে পি সাইন থিটা। আমরা পিটাকে ভেঙে নিয়েছি জাস্ট। ওকে, পি এর এই দিকে যেটা অভিমুখ সেটা পি সাইন থিটা, ওই দিকে যেটা অভিমুখ সেটা হচ্ছে পি কস থিটা, আর এদের মধ্যবর্তীকার দূরত্বটা আমরা কি বলেছি? আর ধরেছি। ওকে, আর সি বিন্দুর যেটা অবস্থান, তাহলে দেখ আমরা যে পোলার কোঅর্ডিনেট পড়েছি, পোলার কোঅর্ডিনেট আমরা ম্যাথমেটিক্সে পড়েছি, তাহলে সি বিন্দুর আমরা যে কোঅর্ডিনেট জিওমেট্রিতে পোলার কোঅর্ডিনেট আমরা জেনেছি। তো সি বিন্দুর অবস্থান কি হয়ে থাকবে? পোলার কোঅর্ডিনেট হিসাবে আমরা যদি সি বিন্দুর অবস্থান দেখি সেটা হচ্ছে আর কমা থিটা। আর হচ্ছে কি এখান থেকে এটা দূরত্ব, এবং থিটা হচ্ছে কি এই যে মাইনাস কিউ থেকে প্লাস কিউ যে দূরত্বটা 12, এর সঙ্গে যে কোণটা করেছে থিটা। বুঝতে পারলাম? এটা হচ্ছে পোলার কোঅর্ডিনেট বলা হয়। তাহলে এই পি কস থিটা উপাংশের জন্য সি বিন্দুতে কি রয়েছে স্যার? প্লাস 1 কুলম চার্জ তো রয়েছে। তাহলে পি কস থিটা উপাংশের জন্য পি কস থিটা সোজা হচ্ছে তো কথাটা? হ্যাঁ, পি কস থিটা উপাংশের জন্য সি বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য আমরা ধরছি E1। দেখ এই যে পি কস থিটা এটা তো ডাইপোল মুভমেন্টের মান, তাহলে কোনো একটা ডাইপোলের কোনো একটা তড়িৎ দ্বিমেরুর এই যে বিন্দুটা সি বিন্দুটা এটা কোথায়? অক্ষে অবস্থান করছে তো। হ্যাঁ, তাহলে কোনো একটা ডাইপোলের অক্ষের উপর যদি অবস্থান করে তাহলে তার ডাইপোল মুভমেন্টের ভ্যালু কি হয়ে থাকে? অক্ষের উপর স্যার তার ইলেকট্রিক ফিল্ডে ডাইপোল মুভমেন্টের অক্ষের উপর যদি অবস্থান করে তার ইলেকট্রিক ফিল্ডের মান কত হয়ে থাকে? স্যার আমরা তো এই একটু আগে পড়লাম 1/4πε0 2p/r³ হয়ে থাকে। হ্যাঁ, এখানে পি এর ভ্যালু স্যার কি? পি কস থিটা। লিখলে সিম্পল। তাহলে ইউ1 এর ভ্যালু কি থাকবে? 1/4πε0 2p cos থিটা বাই r³। আর হচ্ছে এই ডিস্টেন্সটা। কোন দিকে কিয়া করছে স্যার? কোন দিকে কিয়া করছে? সি থেকে ডি, এই অভিমুখে কিয়া করছে, এই অভিমুখে কিয়া করছে। ওকে, এরপর দেখ পি সাইন থিটা উপাংশের জন্য সি বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য E2 ইজ ইকুয়াল টু
1/4πε0। এরপর কি করব, দেখ পি সাইন থিটা আর এইটা পরস্পর লম্ব, এরা তো পরস্পর 90 ডিগ্রি। আমরা কি বললাম এই কোণটা কত 90 ডিগ্রি, এটা পরস্পর লম্ব। তাহলে এইটার লম্বের উপর অবস্থিত কোনো বিন্দুতে আমরা নির্ণয় করছি, তাহলে স্যার কি হয়ে থাকে, লম্বের উপর যখন অবস্থান করে, হ্যাঁ, তখন তো আমরা জানি স্যার মানটা যেটা হয়ে থাকে সেটা হচ্ছে পি, মানে যেটা ভ্যালু 1/4πε0 p/r³ অর্থাৎ পি এর ভ্যালু কত, পি সাইন থিটা বাই স্যার কত হয়ে থাকবে r³ হয়ে থাকবে। তো ডিরেকশন কোন দিকে হয়ে থাকবে, ডিরেকশনটা মেটার, অর্থাৎ এইটার যেটা ডিরেকশন এর উল্টো দিকে ডিরেকশন হয়ে থাকে, অর্থাৎ এরকম ভাবে, অর্থাৎ এইরকম ডিরেকশন হয়ে থাকে এইটা। ওকে, তাহলে এদের রেজাল্টেন্ট কি হয়ে থাকবে, এইটা হচ্ছে সি থেকে জি এর অভিমুখে, অর্থাৎ আমাদের এই ইটুর যেটা ডিরেকশন হয়ে থাকবে, দিক হয়ে থাকবে, সেটা সি থেকে জি অভিমুখে, সি থেকে জি অভিমুখে। আর ইওয়ানের যেটা ডিরেকশন হয়ে থাকবে সেটা সি থেকে ডি অভিমুখে। বুঝতে পারলাম, তাহলে সি থেকে ডি অভিমুখে, সি থেকে জি অভিমুখে। আর এরা পরস্পর কত 90 ডিগ্রি হয়ে আছে, এরা পরস্পর 90 ডিগ্রি। তাহলে এদের যেটা রেজাল্টেন্ট নিশ্চয়ই এই দিকে বেরাবে, সি থেকে যে কোনো আমরা ধরছি এন অভিমুখে বেরাবে। ওকে, তাহলে লব্ধি ক্ষেত্র প্রাবল্য, লব্ধি প্রাবল্য কত হয়ে থাকবে, লব্ধি প্রাবল্য, লব্ধি প্রাবল্য ই ইজ ইকুয়াল টু √, যেহেতু 90 ডিগ্রি, ই1 তার স্কোয়ার ই2 তার স্কোয়ার হয়ে থাকবে। এরপর দেখ 1/4πε0, 1/4πε0 পি r³ সব জায়গায় কমন, তাহলে এটা বার করতে, তার স্কোয়ার করা মানে তাহলে √এর মতো স্কোয়ার, মানে তাহলে বাইরে একই ভ্যালুটা আসবে, এটা বুঝতে পারছো নিশ্চয় অবভিয়াসলি। 1/4πε0 p/r³, আর ভিতরে কি থাকবে, ভিতরে স্যার 2 cos থিটা তার হোল স্কোয়ার হয়ে থাকবে, আর এখানে স্যার সাইন থিটা তার হোল স্কোয়ার হয়ে থাকবে। বুঝলাম, চল ম্যাথামেটিক্সটা দেখ। 1/4πε0 p/r³ √, এখানে হচ্ছে কি 2 cos স্কোয়ার থিটা রয়েছে, তাহলে 2 cos স্কোয়ার থিটা যদি আমরা করি 4 cos স্কোয়ার থিটা আসবে, আর এটা স্যার সাইন স্কোয়ার থিটা আসবে। ওকে, তাহলে এখানে আমাদের কি লিখবো, 1/4πε0 p/r³, আর এখানে দেখ একটা cos স্কোয়ার থিটা একটা সাইন স্কোয়ার থিটা যদি মিলিয়ে লিখি তাহলে কি লিখবো, সাইন স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটার ভ্যালু কত 1, তাহলে এখানে একটা দেখে দিচ্ছি স্টেপটা, 3 cos স্কোয়ার থিটা আর একটা cos স্কোয়ার থিটা, আর এখানে স্যার সাইন স্কোয়ার থিটা লিখতে পারি। হ্যাঁ স্যার, কোই দিক্কত না। তাহলে লেখ 1/4πε0 p/r³, হ্যাঁ স্যার 3 cos স্কোয়ার থিটা, হ্যাঁ স্যার cos স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটার ভ্যালু 1। এইটাই কোন দিকে অভিমুখে, সি থেকে এন অভিমুখে, সি থেকে এন ডিরেকশনে। তাহলে এইটার ভ্যালু তোদেরকে ভালো করে মনে রাখতে হবে, যে কোনো বিন্দুর উপর অবস্থিত ইলেকট্রিক ফিল্ড 1/4πε0 p/r³ √, 3 cos স্কোয়ার থিটা প্লাস 1। তোরা ম্যাগনেটিজম যখন চ্যাপ্টারটা পড়বি না, সেটাও এরকম জায়গায় তোরা এটা পাবি, তো এইটা তোদেরকে ভালো করে মনে রাখতে হবে। ওকে, হ্যাঁ স্যার। এরপর দেখ আমরা ধরছি যে এইটা স্যার অ্যালফা কোণ করেছে, এই যে এই কোণটা যেটা অ্যালফা, মানে সিডি যে ভেক্টরটা সিএন ভেক্টরের সঙ্গে অ্যালফা কোণ করেছে, তাহলে আমরা কি লিখতে পারি, সিডি ভেক্টরটা যদি সরি তোরা দেখতে পাইস না, এই যে সিডি ভেক্টরটা সিএন ভেক্টরটার সঙ্গে অ্যালফা কোণ যদি করে থাকে, ধরছি যদি আমাদের অ্যালফা কোণ করে থাকে, তাহলে আমরা লিখতে পারি ট্যান অ্যালফা, তোরা দেখ লিখতে পারি কিনা, ট্যান অ্যালফা ইজ ইকুয়াল টু এদিকে সি থেকে জি এর যেটা ভ্যালু সেটা হচ্ছে কি ই2 ভেক্টর ডিভাইডেড বাই ই1 এর ভেক্টর। তাহলে দেখ এখানে কি কি ই2 ভেক্টর, ই2 যে মানটা সেটা কি লিখেছি 1/4πε0 পি সাইন থিটা বাই r³, আর ই1 এর ভ্যালু কত বলেছি 1/4πε0 2p cos থিটা বাই r³। তাহলে এইটা কাটবে পিপি কাটবে r³ কাটবে, অর্থাৎ সাইন থিটা বাই 2 cos থিটা লিখতে পারি। তাহলে দেখ ট্যান অ্যালফা ইজ ইকুয়াল টু 1/2 ট্যান থিটা, এই রিলেশনটাও ভালো করে মনে রাখবি, এটা দিয়েও কোশ্চেন কিন্তু আসে, ট্যান অ্যালফা ইজ ইকুয়াল টু ট্যান থিটা বাই 2, যে অ্যালফা এবং থিটার মধ্যে কোশ্চেন মানে রিলেশন। তাহলে এইখানে এই সূত্রটাকে ভালো করে মনে রাখবো, যে কোনো বিন্দুতে
তড়িৎ দ্বিমেরুর যে কোনো বিন্দুতে আমাদেরকে যদি নির্ণয় করতে বলে, আর পি এর ভ্যালু কি, পি এর ভ্যালু স্যার এখানে লিখে দিচ্ছি, পি ইজ ইকাল টু কিউ ইন্টু 12, বি সমান তো কিউ ইন্টু 12 আগে আমরা দেখে এসেছি। যে কোনো বিন্দুতে যদি বলে ই ইজ ইকাল টু 1/4πε0 পি বাই আর কিউব ইন্টু রুট ওভার অফ থ্রি কস স্কয়ার থিটা প্লাস 1, আর আগের ভ্যালুতে কি বলেছি যে দ্বিমেরু অক্ষের উপর ই ইজ ইকাল টু 1/4πε0 2 পি বাই আর কিউব স্পেশাল কেসে, আর এটার ক্ষেত্রে বলেছি যে লম্ব সমদ্বিখণ্ডকের উপর ই ইজ ইকাল টু 1/4πε0 পি বাই আর কিউব। ওকে, ওইটাকেই ব্যবহার করে এটার প্রমাণটা যে কোনো বিন্দুতে আমরা বার করলাম। ওকে চল, আর এখান থেকে tan আলফা ইজ ইকাল টু tan থিটা বাই 2, এই রিলেশনটা তোদেরকে ভালো করে মনে রাখতে হবে। tan আলফা ইজ ইকাল টু tan থিটা বাই 2, এই যে রিলেশন, এই যে সম্পর্কটা, এটাও মনে রাখতে হবে। আর এই তিনটা ফর্মুলা এইটা মনে রাখতে হবে। ওকে, এইটা যদি মনে রাখি সমস্ত কোশ্চেন, আমি তোদেরকে এক্ষুনি প্রুভ করে দেখাবো, সমস্ত কোশ্চেনই তোদের সলভ হবে। ওকে চল।